দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এবার যাচ্ছি পুরো খবরে। মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলন আগামী 48 ঘন্টার জন্য স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আন্দোলন স্থগিত করলেও অনড় রয়েছেন ছাত্র প্রতিনিধি দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে। জানিয়েছেন নির্ধারিত সময়ে শপথ আয়োজন করা না হলে কঠোর কর্মসূচি আসবে। আর এদিকে ইশরাককে জনতার মেয়র হিসেবে দাবি করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টানা 6 দিন রাজপথে থাকা আন্দোলনকারীরা। বীরের বেশে কাকরাইলে জনতার সামনে এলেন সাদেক হোসেন খোকাপুত্র ইশরাক হোসেন। বললেন উচ্চ আদালতের রায়ে জিতেছে জনতা। যে সমর্থকরা টানা 8 দিন ধরে নগর ভবন থেকে রাজপথে ছিলেন পাশে, বিজয়ের দিনে তাদের প্রতি জানান কৃতজ্ঞতা। নেতার আবেগ ততক্ষণে ছুঁয়ে যায় সমর্থকের হৃদয়। আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে তাদের আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে। জনতার সামনে দাঁড়িয়ে ঢাকা দক্ষিণের জনতার মেয়র জানান দুই উপদেষ্টার পদত্যাগ দাবি। পাশাপাশি সরকারকে 48 ঘন্টার পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেন। সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে, এবং তার পরিপ্রেক্ষিতে তাদের যে কর্মকাণ্ড সেটার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম নির্দেশনা আসবে এবং নেওয়া হবে। বৃহস্পতিবার টানা 2 ঘন্টা বৃষ্টি উপেক্ষা করে রাজপথে সরব ছিলেন তার সমর্থকরা। অবশেষে ফসল ঘরে তুলে উচ্ছ্বসিত ইশরাক ভক্তরা। সর্বোচ্চ আদালত যে বুঝতে পেরেছেন, সর্বোচ্চ আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাই। এবং আমরাও অবশ্যই সাধারণ নাগরিক হিসাবে দেশের আমরা আনন্দিত। সবকিছু গণতান্ত্রিকভাবে হবে, যেটা সুষ্ঠু সুন্দর তাই হবে, কিন্তু আমাদের কেন আবার রাজপথে নামতে হলে ছোট্ট টাকা দাবির জন্য? ছাত্ররা কেন সরকার গঠন করতে চায়, ছাত্ররা কেন মন্ত্রী মিনিস্টার হতে চায়, আমরা এটা আশা করি নাই। আমরা চাই এই 2 জন উপদেষ্টা মণ্ডলীর সদস্য পদত্যাগ করুক। চলতি বছর নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ঢাকা দক্ষিণ মেয়র ঘোষণা করা হয় ইশরাক হোসেনকে। পরে তার গেজেট প্রকাশ করে ইসি। 2 মাস পরও সরকার শপথ আয়োজন না করায় ইশরাকের সমর্থকেরা বিক্ষোভ শুরু করেন। রোদ বৃষ্টি উপেক্ষা করে টানা 8 দিন আন্দোলন করে অবশেষে ফসল ঘরে তুললেন বিএনপি নেতা কর্মীরা। তবে বর্তমান প্রেক্ষাপটে এসে এভাবে আন্দোলন করে ফসল ঘরে তুলতে হবে এমনটা নিয়ে হতাশ ইশরাক সমর্থকরা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজ করেছেন হাইকোর্ট। আইনজীবী ব্যারিস্টার AM মাহমুদ উদ্দিন খোকন বলেন, এই আদেশের ফলে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এই রিটটি খারিজ করে দেন। এর আগে 21 মে একই বেঞ্চ আদেশের জন্য এদিন ঠিক করেন। 14 মে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ। আবেদনকারীর আইনজীবী জানান আপিল করবেন তারা। হাইকোর্টে একটা মামলা বিচারাধীন আছে, এটার জন্য আমরা অপেক্ষা করছি, শেষ হয়ে গেছে। সুতরাং তার আর কোনো জটিলতা নেই, কোনো কিছু নেই, মানগত বাধা নেই। উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব। বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে। এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ইশরাককে শপথ পড়ানোর আয়োজন দ্রুত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। আইনের প্রতি সম্মান রেখে যেটা হওয়া উচিত সেই ধরনের রায় তারা দিয়েছেন। জনতার মেয়র হিসেবে জনগণ ইশরাককে মেয়র ঘোষণা করেছিল। আজকে সেটা বাস্তবে রূপ দেওয়ার একটা সুযোগ এসেছে। আমি আশা করব যে মন্ত্রণালয় এখন আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবেন। নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের মতো ছোট আকারের সরকার চায় বিএনপি। দাবি, তার আগে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে বিতর্কিতদের।
বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সিনিয়র নেতারা। পরিষ্কারভাবে জানান, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ না দিলে সরকারকে সহযোগিতা করা বিএনপির জন্য কঠিন হয়ে পড়বে। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। এতে দলটির নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল তার মধ্যে ফাটল ধরছে। ডক্টর মোশাররফ বলেন, আইন অনুযায়ী সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। সব দলের মতামতের ভিত্তিতে কমিশন গঠিত হলেও নির্বাচন পিছিয়ে দিতে এনসিপি আন্দোলনে নেমেছে বলে অভিযোগ বিএনপির। নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান। এমন বাস্তবতার স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করার বিষয়টি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সরকারকে আর সহযোগিতা না করার ইঙ্গিত দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তী সরকারের আকার ছোট করতে হবে। কেয়ারটেকার মোডের দিকে যদি আমরা এগিয়ে যাই, তাহলে তো আজকের যে অ্যাডভাইজারি কমিটি এটাকে কমিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে। সংখ্যা কমানোর কথা বলছে, বাড়ানোর কথা না। কারণ আপনি যখন কেয়ারটেকার মোডে যাবেন, সংখ্যা আমাদের জানা আছে কেয়ারটেকারের 10 জন ছিল, ঠিক আছে, আমরা সংখ্যা বলছি না, কিন্তু আপনাকে সেদিকে যেতে হবে। আর যারা যারা বিতর্কিত এখানে তাদেরকে বাদ দিলে আমাকে সেদিকে যেতে হবে। কারণ আমি এটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি, নিরপেক্ষতার কথা বলছি। সুতরাং যাদের সম্বন্ধে বিতর্ক আছে তাদেরকে বাদ দিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে, সংখ্যা কমিয়ে আনতে হবে। আদালতের রায়কে সম্মান জানিয়ে শিগগিরই বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। নির্বাচিত সরকার ও জাতীয় ঐকমত্য ছাড়া করিডোর ও বন্দরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দেন তারা। সেই সঙ্গে বিতর্কিত মন্তব্যের দায়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয় সংবাদ সম্মেলনে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শাম্য হত্যার ঘটনায় উপাচার্য প্রক্টরের পদত্যাগের দাবি করেছে ছাত্রদল। পাশাপাশি দ্রুততম সময়ে শাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা না হলে বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি। শাহবাগ অবরোধ কর্মসূচি আপাতত স্থগিতের ঘোষণা দিয়ে কেন্দ্রীয় নেতারা বলেছেন, দাবি পূরণ না হলে প্রয়োজনে যমুনা ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি নিয়ে আবারও মাঠে নামবে ছাত্রদল। বৃষ্টিও থামাতে পারেনি সাম্য হত্যার প্রতিবাদে ডাকা ছাত্রদলের শাহবাগ অবরোধ কর্মসূচি। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর কালো মেঘে চোখে চোখ রেখে নেতাকর্মীরা জানালো সাম্য হত্যার বিচার দাবি। বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের অবস্থানে অবরুদ্ধ হয়ে যায় শাহবাগ মোড়, বন্ধ হয়ে যায় শাহবাগ সহ আশপাশের এলাকার যান চলাচল। বিপাকে পড়েন ওই পথের চলাচলকারীরা। ছাত্রদলের অভিযোগ, সাম্য হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতে তদন্তে গাফিলতি রয়েছে প্রশাসনের। জুলাই রেভলিউশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো লাশ পড়েনি। জুলাই পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টি হত্যাকাণ্ড হয়েছে। এই ভিসি অত্যন্ত লজ্জাজনকভাবে তার বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন। উনি বলেছেন যে আমাদের আন্দোলনকে একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রদত্ত আন্দোলন, আমরা কি আমাদের ভাই হত্যার বিচার চাইতে পারবো না? আমরা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাম্য হত্যায় জড়িতদের আইডেন্টিফাই করতে চাচ্ছি। সাম্য হত্যার যে প্রকৃত আসামি তাদেরকে অবিলম্ব গ্রেপ্তার। যদি সাম্য আজকে ছাত্র দলের রাজনীতি না করে উনি যদি এনসিপির কেউ হতো তাহলে অবশ্যই অ্যাকশন হতো, র্যাপিড অ্যাকশন হয়ে যেত। দ্রুততম সময়ের মধ্যে সাম্য হত্যায় জড়িত মূল অপরাধীকে গ্রেফতার করা না হলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন ছাত্রদল সভাপতি। সার্বিকভাবে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম
চরমভাবে অনিরাপদ, এটি বলাই যায়। তারপরেও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর এখনো পর্যন্ত তিনি নাকি উনি কোনো দায় দেখছেন এতগুলো ঘটনার পরেও। সুতরাং আমরা মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত এবং সার্বিক ব্যর্থতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যেরও পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করছি। আমরা আমাদের কর্মসূচি আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি, কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি অতি দ্রুততম সময়ে আমরা সাম্য হত্যার বিচার না পাই, আবারও ছাত্রদল এর থেকেও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। আমরা যদি আমাদের প্রয়োজন মনে করি, যদি আমাদের ভাই হত্যার বিচার না পাই, আমরা যমুনা ব্লক করতে পিছু পা হব না। গেল 13 মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারা যান সাম্য। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। দাবি আদায়ে প্রায় প্রতিদিনই রাস্তায় নামছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। গুলিস্তান, কাকরাইল, শাহবাগ কেন্দ্রিক এই আন্দোলনের প্রভাব পড়ছে পুরো শহর জুড়ে, যার কারণে প্রধান প্রধান সড়কগুলো হচ্ছে স্থবির, সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। আর এইসব আন্দোলনের ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ জনগণকে। রাজধানী ঢাকা আগে নানা নামে পরিচিতি পেলেও এখন যেন পরিণত হয়েছে আন্দোলন আর দাবি আদায়ের শহরে। নানা দাবিতে প্রায় প্রতিদিনই রাস্তায় নামছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। কাকরাইল মোড়, শাহবাগ কিংবা বাংলা মোটর, প্রধান সড়কগুলো আন্দোলনের ভিড়ে স্থবির প্রায়। সপ্তাহের শেষ কর্মদিবস, রাজধানী জুড়ে কর্মচাঞ্চল্য থাকলেও সড়ক জুড়ে ছিল তীব্র যানজট, ফলে ঘন্টার পর ঘন্টা ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। হাসপাতালে আসছি, আল্লাহ ছাড়া কেউ জানে না, এতে এখনো যাইতেছি খুব কষ্ট কিরা, মানে আমি শ্বাস ফেলাইতে পারতেছি না। আজকে রওনা দিছি আপনার বেলি রোড দিয়া ডক্টর ইউনূস সাহেবের বাসার সামনে আন্দোলন ঘুরে দিছি, যাইতে কষ্ট করতেছি, আমরা গাড়ি চালাতে পারতেছি না ঠিকভাবে। পাবলিক ট্রান্সপোর্ট না পেয়ে সিএনজি, রাইড শেয়ারিং সেবা নিতে বাধ্য হতে হয়েছে অনেককে, ফলে ভোগান্তির সাথে গুনতে হয়েছে বাড়তি টাকা। সব মিলিয়ে যেন এক অসহনীয় অবস্থা। রাস্তাঘাটের পরিস্থিতি অবশ্যই খারাপ, যানজট, ঠিকমতো অফিসে যাওয়া যাচ্ছে। আমি এখান থেকে শ্যামলীতে যাব, আমি এখনো বাসে উঠতে পারিনি যে শ্যামলী কখন পৌঁছাবো। এই সিচুয়েশনের কারণে দেখা যায় যে ম্যাক্সিমাম ডেতেই হচ্ছে অফিসে লেট করতে হচ্ছে। সিএনজি কিংবা উবার কিংবা যেটা পাঠাও যেটা বলতেছেন, তারা স্বাভাবিক যে ভাড়াটা যেটা হওয়ার উচিত সেটার থেকেও তারা এটা সুযোগ দিচ্ছে আর কি। কেউ কেউ বলছে দেশে সুষ্ঠু নির্বাচন এখন সময়ের দাবি, নইলে চলমান আন্দোলনে নাভিশ্বাস উঠবে সাধারণ জনগণের। কেউ দেখা যাচ্ছে যে বৃষ্টির জন্য পর্যন্ত জ্যাম এবং আন্দোলনের জন্য অনেক গাড়ি বিভিন্ন রোড দিয়ে চলে আসতেছে। সর্বদল পরিপ্রেক্ষিতে একটা নির্বাচন দিয়ে সুষ্ঠু একটা পার্লামেন্ট গঠন তৈরি করা, তাহলে মনে হয় এই ঝামেলাগুলো থাকতো না। নগরবাসীর দাবি আন্দোলন হোক, তবে সড়ক বন্ধ করে নয়। দাবি আদায়ে ভাবা হোক বিকল্প মাধ্যম। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এনবিআর বিলুপ্তির আদেশ বাতিলের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা। 4 পৃষ্ঠার এই স্মারকলিপিতে দ্বিস্তর বিশিষ্ট প্রশাসন, আমলাতান্ত্রিকতা কাটিয়ে দক্ষতা ও অভিজ্ঞতা নির্ভর রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে সব পক্ষকে নিয়ে যৌক্তিক সংস্কারের দাবি জানিয়েছেন তারা। আর এর আগে চেয়ারম্যানের অপসারণ সহ 4 দফা দাবিতে অসহযোগ কর্মসূচি পালন করেন তারা। সপ্তম দিনের মতো এনবিআরের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচি। 13ই মে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের অধ্যাদেশ বাতিল চেয়ে লাগাতার আন্দোলন করছেন রাজস্ব কর্মকর্তারা। আন্দোলনের মুখে দুদিন ধরে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আসেননি চেয়ারম্যান আব্দুর রহমান খান। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো নেতৃত্ব নেই, তবে আজকে আমরা যে 5 জন যাচ্ছি। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দাবি আদায়ে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় স্মারকলিপি জমা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। 4 পৃষ্ঠার স্মারকলিপিতে সরকারের জারিকৃত অধ্যাদেশের আপত্তিগুলো তুলে ধরা হয়েছে। দ্বিস্তর বিশিষ্ট প্রশাসন, আমলাতান্ত্রিকতা কাটিয়ে দক্ষতা এবং অভিজ্ঞ নির্ভর রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে সব পক্ষকে নিয়ে যৌক্তিক সংস্কারের দাবি জানান তারা। এনবিআর সংক্রান্ত যে সংস্কার সংক্রান্ত যে অধ্যাদেশটা হয়েছে সেটা বাতিল চাচ্ছি। জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া
এবং পরামর্শ কমিটির সুপারিশ আলোচনা পর্যালোচনা পূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব সহ আমাদের যে আয়কর আইনজীবী আছেন, যে সকল অংশীজন আছেন, সবার মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব সংস্কার নিশ্চিত করতে হবে। এরপরও দাবি মানা না হলে আগামী 26শে মে থেকে রপ্তানি ও যাত্রী সেবা ছাড়া সব ধরনের কার্যক্রমে পূর্ণ কর্মবিরতি ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা। আন্দোলন চলমান থাকবে এবং সোমবার পর্যন্ত কিন্তু আমরা কার্যক্রম ঘোষণা করেছি। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকার 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ সংশোধন অধ্যাদেশ, 2025 সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ এবং জুলাই গণ অভ্যুত্থান শহীদ পরিবারের পুনর্বাসন সংক্রান্ত অধ্যাদেশ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এছাড়া বাংলাদেশ নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি এবং সংস্কার কমিশনের বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সব অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদনের আগে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে ভেটিং করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এই সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন প্রক্রিয়ায় সার্বিক সমন্বয় করবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের সঙ্গে সংলাপে সৌদি আরবকে নিরপেক্ষ ও উপযুক্ত স্থান মনে করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার এক টিভি সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। এ সময় সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতির বিষয়েও কথা বলেন তিনি। আভাস দেন ভারতের সঙ্গে সম্ভাব্য সংলাপে আলোচনার বিষয় নিয়েও। সম্প্রতি পাকিস্তানে ভারতীয় হামলা বেশ ভালোভাবে সামাল দিয়েছে পাক সেনাবাহিনী। এমনকি ভারতের এসব হামলার উপযুক্ত জবাবও দিয়েছে আসিম মুনিরের নেতৃত্বে দেশটির সেনাবাহিনী, যার জেরে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হতে বাধ্য হয় ভারত। পরে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছে চিরবৈরী দুই প্রতিবেশী রাষ্ট্র। ভারতকে এমন নাস্তানাবোধের জন্য পাকিস্তানের সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে পাকিস্তানি জনগণ। যোগ্য সম্মাননা দেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। পাক সেনাপ্রধান আসিম মুনিরকে পাকিস্তান সেনাবাহিনীতে সর্বোচ্চ র্যাঙ্ক ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি দেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী ভাই নওয়াজ শরীফের সঙ্গে আলোচনা করেই আসিম মুনিরকে এই পদোন্নতি দেন তিনি। প্রধানমন্ত্রীর বাসভবনে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ সময় ভারতের সঙ্গে সম্ভাব্য সংলাপ নিয়েও কথা বলেন শাহবাজ শরীফ। বলেন সংলাপে ভেন্যু হিসেবে চীনের নাম আসলেও ভারত সেখানে যাবে না বলেই মনে করেন তিনি। বলেন দুই দেশের জন্য সৌদি আরবে নিরপেক্ষ ও উপযুক্ত ভেন্যু হতে পারে। সংলাপে ভারত সন্ত্রাস নির্মূলকে গুরুত্ব দিলেও কাশ্মীর, পানি, বাণিজ্য ও সন্ত্রাসবাদকে প্রাধান্য দেবে পাকিস্তান। আসমাতুলি, নিউজ 24। দর্শক, সময় হলো আরো একটা বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। 2008 সালের নির্বাচনে হলফনামায় শেখ হাসিনার সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন বলছেন, নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করায় তার প্রার্থিতা থাকার সুযোগ ছিল না। এই বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তারা। আর একই সঙ্গে দুদক তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানিয়েছেন দুদকের চেয়ারম্যান। নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে টানা 4 মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। এর মধ্যে 2014 থেকে 2024 বিগত 3 নির্বাচন নিয়ে প্রশ্ন থাকলেও 2008 সালের নির্বাচন ছিল গ্রহণযোগ্য। তবে এবার 2008 সালের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থিতার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে দুদক। সংস্থাটির দাবি, নির্বাচনী হলফনামা ও দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দিয়েছেন শেখ হাসিনা। দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত যে সম্পদ বিবরণী কিংবা হলফনামায় প্রদত্ত যে সম্পদ বিবরণী, তার সাথে বাস্তবের অর্থাৎ আমাদের অনুসন্ধানে প্রাপ্ত যে সম্পদ বিবরণী, তার মধ্যে যে বৈষম্য, তার পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আমরা সেদিকে এগিয়ে যাব।
দুদক বলছে হলফনামায় শেখ হাসিনা 6.5 একর স্থাবর সম্পদ ও 3 কোটি টাকার বেশি অস্থাবর সম্পদের তথ্য দাখিল করেন। তবে অনুসন্ধানে শেখ হাসিনার প্রায় 28 একর স্থাবর সম্পদ পাওয়ার দাবি করেছে দুদক, যেখানে মোট 22 একর সম্পদের তথ্য গোপন করেছেন শেখ হাসিনা, যার তৎকালীন বাজার মূল্য ছিল 30 লাখ টাকার বেশি। দুদক চেয়ারম্যান বলছেন, এ ধরনের অপরাধে শেখ হাসিনার তখন কোনোভাবেই প্রার্থিতা থাকার সুযোগ ছিল না। আমরা নির্বাচন কমিশনকে যে পত্র পাঠিয়েছি সেই পত্রের ভিত্তিতে তারা তাদের সিদ্ধান্ত জানাবে। এদিকে 2008 থেকে বর্তমান পর্যন্ত শেখ হাসিনার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। শেষ হলে আইনি পথে হাঁটবে সংস্থাটি। সেটা কিন্তু হলফনামায় বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।